আসসালামু আলাইকুম। মার্স এডুভার্স এবং ভেক্টর আর্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের সাধারণ গণিতের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সসীম ধারা বা ফাইনাইট সিরিজ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি সিফাত, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে। তো এই চ্যাপ্টারে আমরা মূলত 4টা টপিক নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রধান টপিক হচ্ছে 2টা। সেই প্রধান 2টা টপিক হচ্ছে অনুক্রম এবং ধারা। এবং ধারার 2টি প্রকার রয়েছে, সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। এই 2টি নিয়েও আমরা আলোচনা করব। আমরা সবগুলো টপিকের প্রচুর পরিমাণে ম্যাথ এবং এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে আমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে। ভাইয়া চেষ্টা করব তোমাদেরকে সবটুকু বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরেও যদি কোনো জায়গাতে বুঝতে না পারো বা কোশ্চেন থাকে তোমাদের, সেটা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো এবং আমাদেরকে পরামর্শ দিতে পারো যে সামনে আমরা তোমাদের কোন চ্যাপ্টারের উপরে ভিডিও আনলে তোমাদের জন্য ভালো হয়। তো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। প্রথমে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে অনুক্রম। আচ্ছা, অনুক্রম যদি বুঝতে হয়, অনুক্রম হচ্ছে আমরা যদি কতগুলো সংখ্যাকে কমা দিয়ে পরপর লিখি। এখন সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে যে এরকম হতে হবে না যে একটার পরে আরেকটা, যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3 এরকম হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে এরকমও হতে পারে। তো অনুক্রম হচ্ছে কিভাবে লেখা যায়, ধরো আমি হচ্ছে এখানে একটা অনুক্রম লিখতে যাচ্ছি বা একটা সিকোয়েন্স লিখতে যাচ্ছি। তো আমি চাইলে লিখতে পারি 2, 4, 6, 8, 10। তো অনুক্রম হওয়ার ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে, এই যে সংখ্যাগুলো আমি কমা দিয়ে লিখলাম, এদের মধ্যে হচ্ছে একটা প্যাটার্ন থাকবে। তো প্যাটার্ন সম্পর্কে আশা করি আমাদের ধারণা আছে। এটা হচ্ছে ক্লাস 8 এ আমরা পড়ে আসছি প্যাটার্ন। প্যাটার্ন বলতে আমরা কি বুঝি, এই যে অনুক্রমটা আছে এই অনুক্রমের সংখ্যাগুলোর মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য, যার মাধ্যমে আমি একটা সাধারণ পদ নিয়ে আসতে পারবো এবং সেই সাধারণ পদ দিয়ে আমি এই অনুক্রমের যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারবো। যেমন এখানে যদি আমরা খেয়াল করি, এই অনুক্রমটা আরো সামনের দিকে যাবে। তো এখানে যদি আমরা খেয়াল করি, এই অনুক্রমের প্রথম যে 2টা পদ আছে এদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 2। এর পরবর্তী 2টা পদের পার্থক্য হচ্ছে 2। এর পরবর্তী পদের পার্থক্য 2। এর পরের পদের পার্থক্য হচ্ছে 2। তো আমরা যদি খেয়াল করি, পাশাপাশি 2টা করে যে পদ আছে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2। তাহলে আমরা যদি এই অনুক্রমের জন্য সাধারণ পদটা নিয়ে আসতে চাই, অর্থাৎ এই অনুক্রমের যে কমন যে পদটা আছে যেটা ব্যবহার করে আমরা এই অনুক্রমের যে কোনো সংখ্যা বের করতে পারবো, সেই পদটা কিভাবে নিয়ে আসতে পারি? তাহলে এই অনুক্রমের প্রথম পদটা কি আছে? প্রথম পদ আছে 2। আচ্ছা, এরপরে দ্বিতীয় পদ আছে 4। তৃতীয় পদ আছে 6। আচ্ছা, 3টা লিখলেই মোটামুটি চলে। এখান থেকে আমরা হচ্ছে একটা কমন কিছু নিয়ে আসতে পারবো। তো অনুক্রমের সাধারণ পদ বা হচ্ছে এই অনুক্রমগুলোকে সাধারণ একটা অবস্থায় লেখার জন্য আমরা এই যে পার্থক্যটা আছে এই পার্থক্যটাকে ব্যবহার করব। তাহলে প্রথম পদ যেটা আছে এটাকে কি আমি এইভাবে লিখতে পারি 2 into 1, দ্বিতীয় পদকে লিখতে পারি 2 into 2, তৃতীয় পদকে লিখতে পারি 2 into 3। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, আমরা দেখতেছি এই যে 2 এর পরে যেইগুলো আছে এগুলো হচ্ছে কত নাম্বার পদ, সেই নাম্বারটা হচ্ছে এখানে বসতেছে। যেমন প্রথম পদের ক্ষেত্রে 1 বসলো, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 বসলো, তৃতীয় পদের ক্ষেত্রে 3 বসলো। এইরকম ভাবে আমরা যদি এই অনুক্রমের n তম পদটা বের করি, পদ, তাহলে সেটা কি হবে? সেটা হবে 2n। আশা করি বোঝা গেছে। তো এরকম আরো একটা অনুক্রম আমরা যদি দেখি, যে স্বাভাবিক সংখ্যা যারা আছে বা পর্যায়ক্রমে বা ক্রমিক সংখ্যা যারা আছে 1, 2, 3, 4, 5, 6 ... তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, এই অনুক্রমের প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4, পঞ্চম পদ 5, ষষ্ঠ পদ 6। তাহলে এই অনুক্রমের n তম পদটা কি হবে? n তম পদটা হবে n। এর পরবর্তী পদটা n+1। এরকম করেই কিন্তু হচ্ছে। পাশাপাশি 2টা পদের মধ্যে যে পার্থক্যটা, পাশাপাশি 2টা পদের মধ্যে এখানে পার্থক্য হচ্ছে 1 করে। 1 করে পার্থক্য। আশা করি অনুক্রম বোঝা গেছে। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি,
এই টপিকটা থেকে সামনে আগানোর আগে, অনুক্রম কি? অনুক্রম হচ্ছে আমরা যদি কতগুলো সংখ্যাকে পরপর কমা দিয়ে লিখি এবং সেই সংখ্যাগুলোর মধ্যে যদি একটি সাধারণ বৈশিষ্ট্য থাকে, বা অনেক ক্ষেত্রে হচ্ছে সাধারণ অন্তর থাকে, অনেক ক্ষেত্রে সাধারণ অনুপাত থাকে, এই জিনিসগুলো আমরা সামনে দেখব। তো একটা সাধারণ বৈশিষ্ট্য যদি তাদের মধ্যে থাকে, সাধারণ অনুপাত বা সাধারণ অন্তরের মতো, অর্থাৎ সহজ ভাষায় আমরা বলতে পারি যদি তাদের মধ্যে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারি, তাহলে সেটাকেই বা সেই স্ট্রাকচারটাকে আমরা হচ্ছে অনুক্রম বলতে পারি। এখন আমরা যদি এখান থেকে কিছু ম্যাথ দেখি, যেমন এখানে কি বলা আছে, প্রদত্ত সাধারণ পদ থেকে অনুক্রমগুলো নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের যে সাধারণ পদটা দেওয়া আছে সেটা কি আছে? সেটা আছে হচ্ছে n-1 ডিভাইডেড বাই n+1। তাহলে এই অনুক্রমের প্রথম পদ কি হবে? আচ্ছা, এই না লিখে আমরা লিখি প্রদত্ত অনুক্রমের প্রথম পদ। তাহলে এখানে n দ্বারা কি বোঝানো হচ্ছে? n দ্বারা বোঝানো হচ্ছে সাধারণ পদ বা n তম পদের জন্য সূত্র হচ্ছে এটা। তাহলে প্রথম পদের জন্য কি বসবে? 1-1 ডিভাইডেড বাই 1+1। তাহলে হচ্ছে 0/2। তাহলে আমরা এটাকে বলতে পারি 0। সামথিং বাই 0 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে প্রদত্ত অনুক্রমের দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ হবে, তাহলে n এর জায়গায় তখন বসবে 2। 2-1 2+1। তাহলে এটা হবে হচ্ছে 1/3। সেম ভাবে প্রদত্ত অনুক্রমের তৃতীয় পদ যদি আমরা বের করি, তৃতীয় পদ কি হবে? 3-1 ডিভাইডেড বাই 3+1, বা হচ্ছে 2/4 আমরা কাটাকাটি করে লিখতে পারি 1/2। তাহলে এখন এটাকে যদি আমরা অনুক্রম আকারে লিখি তাহলে কি হবে? 0, 1/3, 1/2, ডট ডট ডট। তাহলে এইটা হচ্ছে প্রথম যে ম্যাথটা দেয়া আছে আমাদের, সেটার জন্য আমরা যদি অনুক্রম বের করি, প্রথম যে সাধারণ পদটা দেয়া আছে সেটার জন্য আমরা যদি অনুক্রম বের করি তাহলে সেটা আসবে এরকম। এরপরে আমাদের যেটা আছে সেটার জন্য আমরা যদি অনুক্রম বের করি, এটার জন্য আমি পুরো বাংলাটা আরেকবার লিখবো না, আমি জাস্ট অনুক্রমটা বের করে একবার দেখাচ্ছি। তাহলে 2 নাম্বারটাতে আমাদের কি আছে? -1 এর পাওয়ার n+1 ডিভাইড ইনটু n ডিভাইডেড বাই n+1। তাহলে দেখো, এখানে যদি আমরা 1 বসাই তাহলে হবে কত? -1 এর পাওয়ার 3। -1 এর পাওয়ার যদি 3 হয়, অর্থাৎ প্রথম পদটা আমরা বের করতেছি, তাহলে -1 এর পাওয়ার যদি 3 হয় তাহলে এখানে কি আসবে? -1। আর এখানে আমরা যদি 1 বসাই, n এর জায়গাতে 1, এখানে 1 বসাই তাহলে হচ্ছে 1/3, আর একে হচ্ছে 4, আর এখানে একটা মাইনাস ছিল তাহলে হচ্ছে -1/4। এরপরে যদি আমরা এখানে 2 বসাই, আচ্ছা সরি দুঃখিত, এখানে হচ্ছে আমরা যদি 1 বসাই তাহলে এখানে আসবে 2। 1 বসালে এখানে আসবে 2। তাহলে 1 স্কয়ার -1 স্কয়ার মানে হচ্ছে 1। তাহলে এখানে এরপরে আমরা যদি 1 বসাই তাহলে এখানে থাকবে 1, আর এখানে যদি 1 বসাই নিচে n+1 তাহলে হবে 2। আচ্ছা, এরপরে যদি আমরা 2 বসাই তাহলে n এর জায়গাতে দ্বিতীয় পদের জন্য তাহলে 3। তাহলে এখানে আসবে কি মাইনাস, যেহেতু -1 এর পাওয়ার 3 বা 1 কিউব হচ্ছে -1, তাহলে -1 এর সাথে গুণ হবে কি? এখানে আসবে তাহলে 2, আর এখানে আসবে 2+1 তাহলে 3। তাহলে 2/3। এরকম ভাবে আমরা যদি তৃতীয় পদটা বের করি তাহলে এখানে হবে 3 আর একে 4। 1 এর পাওয়ার 4 মানে হচ্ছে 1, আর এখানে যদি 3 বসাই তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 3 আর একে 4। তাহলে এটা হবে 3/4। এরকম করে আমরা ৩টা বা হচ্ছে ৪টা পদ বের করে দেখাবো। তো আশা করতেছি যে এই ২টা বুঝলে মোটামুটি পরবর্তী যে ২টা আছে এই ২টা আমরা নিজেরাই করতে পারবো। তো এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে n এর মানগুলো বসিয়ে দেব। প্রথম পদের জন্য 1 বসাবো সবগুলো n এর, দ্বিতীয় পদের জন্য 2 বসাবো, তৃতীয় পদের জন্য 3 বসাবো। সেম ভাবে এখানেও 1, 2, 3 এভাবে বসিয়ে আমরা হচ্ছে ৩টা বা ৪টা এভাবে বের করব। তো মূল মেথডটা হচ্ছে যে এই পুরোটা লিখে, অর্থাৎ এইখানে যতটুকু আছে এই পুরোটা লিখে
এরপরে হচ্ছে আমরা লাস্টে লিখে দিব অতএব অনুক্রমটি হলো বা অনুক্রমটি। আশা করি এটা বোঝা গেছে। তো এইখান থেকেই আমাদের মূলত হচ্ছে এমসিকিউ আসবে। এখান থেকে হচ্ছে সৃজনশীলে কোনো ম্যাথ আসবে না। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে যে আমাদের যদি পদ দেয়া থাকে তাহলে বা অনুক্রম দেয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে সাধারণ পদ বের করব। তো প্রথমটা যদি আমরা খেয়াল করি, প্রথমটাতে কি আছে? প্রথমটাতে আছে 3, 6, 9। এখন খেয়াল করো, 3 কে আমরা কি লিখতে পারি? 3 কে আমরা লিখতে পারি 3 into 1, 6 কে লিখতে পারি 6 into 2, 9 কে লিখতে পারি, সরি দুঃখিত, আ 3 কে লিখতে পারি, 6 কে লিখতে পারি 3 into 2, 9 কে লিখতে পারি 3 into 3। আচ্ছা। তাহলে এখন খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে প্রথম পদের জন্য এখানে আসলো 1, দ্বিতীয় পদের জন্য এখানে আসলো 2, তৃতীয় পদের জন্য এখানে আসলো 3। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এই জিনিসটা আমরা জাস্ট হচ্ছে দেখলাম এমনিতেই যে কিভাবে আসে। তো ম্যাথ করার সময় আমরা কিভাবে করব? প্রথমে হচ্ছে এটা তুলবো, তুলে এরপরে হচ্ছে লিখবো প্রথম পদ is equal to 3, যেটাকে আমরা লিখতে পারি 3 into 1। এরপরে দ্বিতীয় পদ is equal to 6, যেটাকে আমরা লিখতে পারি 3 into 2। তৃতীয় পদ এবং লাস্ট পদ, দেওয়া লাস্ট পদ, সেখানে আমরা লিখতে পারি সেটা হচ্ছে 9, সেটাকে আমরা লিখতে পারি 3 into 3। তাহলে এরকম ভাবে আমরা ডট ডট দিয়ে যদি n তম পদটা বের করি, তাহলে n তম পদটা কি হবে? বুঝতেই পারতেছি n তম পদটা হবে 3 into n। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমি যততম পদ বের করতেছি 3 এর সাথে তত মাল্টিপ্লাই হচ্ছে বা গুণ হচ্ছে। তাহলে এখানে হবে 3n। আচ্ছা। এরপরে আমরা যদি 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটাতে কি করা হইছে? 2 নাম্বারটাতে দেয়া আছে কি 5 মাইনাস 25, এরপরে 125, এরপরে মাইনাস 625। আচ্ছা। এখন দেখো ডট, ডট, ডট। এখন দেখো এখানে হচ্ছে কি আগেরগুলো যতগুলো করছি সবগুলোতে হচ্ছে বা আগের একটাতে হচ্ছে এরকম কিন্তু ছিল যে এক পদ পর পরে হচ্ছে মাইনাস আসতেছিল। তো এখানেও যদি আমরা সেম ভাবে খেয়াল করি, প্রথম পদটা প্লাস, এরপরেরটা মাইনাস, এরপর আবার প্লাস, এরপরে আবার হচ্ছে মাইনাস। তাহলে এখানে শুরুতেই আমরা যে জিনিসটা বুঝতেছি যে এখানে হচ্ছে ওই যে ম্যাথটা করে আসলাম ওইটার মতো করে আমাকে -1 এর পাওয়ার আকারে কিছু একটা বসাতে হবে। -1 এর পাওয়ার আকারে বসাতে হবে। তাহলে এখানে দেখো 5 যেটা আছে এটাকে -1 এর পাওয়ার 1 + 1 লিখতে পারি। তাহলে হচ্ছে এখানে কি চলে আসতেছে? +1 চলে আসতেছে। এরপরে 5 এর পাওয়ার 1 এটার সাথে গুণ। ওকে? এরপরে -25 কি লিখতে পারি? -1 এর পাওয়ার 2 + 1। দ্বিতীয় পদ এজন্য 2 এর সাথে 1 যোগ। এখানে প্রথম পদ ছিল 1 + 1। তাহলে এখান থেকে 5 স্কয়ার এর পরে। আবার 125 এর জন্য কি লিখতে পারি? তৃতীয় পদ যেটা সেটাকে -1 এর পাওয়ার 3 + 1, আর এটাকে লিখতে পারি কত? 5 কিউব, 5 25, 5 × 5 × 5 125। আর এরপরে 625 কে কি লিখতে পারি? -1 এর পাওয়ার, এটা হচ্ছে কত? চতুর্থ পদ, তাই তো? তাহলে 4 + 1 ইনটু হচ্ছে 5 এর পাওয়ার 4। তাহলে এখানে দেখো প্রথম পদের জন্য এখানে 1 এর সাথে 1 যোগ হচ্ছে এবং 5 এর পাওয়ার 1 হচ্ছে। দ্বিতীয় পদের জন্য 1 এর সাথে 2 যোগ হচ্ছে এবং 5 এর পাওয়ার 2 হচ্ছে। তৃতীয় পদের জন্য 1 এর সাথে 3 যোগ হচ্ছে এবং 5 এর পাওয়ার 3 হচ্ছে। চতুর্থ পদের জন্য 1 এর সাথে 4 যোগ হচ্ছে এবং 5 এর পাওয়ার 4 হচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে n তম পদটা লিখতে চাই তাহলে সেটা কি হবে? n তম পদটা হবে তাহলে -1 এর পাওয়ার n + 1 ইনটু হচ্ছে 5 এর পাওয়ার n। আশা করি বোঝা গেল। এরপরে যেটা আছে এটা আছে হচ্ছে আমাদের ভগ্নাংশ, তাই তো? আমি হচ্ছে এটা একটু সাইড করে নেই। আচ্ছা সরি। আ এটা হচ্ছে একটু সাইড করে নেই। আচ্ছা। তাহলে আমরা ৩ নাম্বারটা যদি দেখি, ৩ নাম্বারটাতে কি আছে?
একটু স্পেস দিয়ে নেই আমরা 3 নাম্বারটাতে। 3 নাম্বারটাতে আছে 1/2, -2/3, 3/4, -4/5। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে কি আছে, উপরে যেগুলো আছে এগুলা কি আছে, ক্রমিক সংখ্যাই আছে, তাই তো? এবং নিচে কি আছে, উপরেরটার সাথে এক যোগ করলে কিন্তু সবসময় নিচেরটা পাচ্ছি। দেখো, তাহলে এইটাকে আমরা প্রথমে মাইনাস প্লাস এগুলো পরে চিন্তা করতেছি, এটাকে আমরা কি লিখতে পারি, 1/1 + 1। এর পরেরটাকে লিখতে পারি -2/2 + 1। এর পরেরটাকে লিখতে পারি 3/3 + 1, এবং এর পরেরটাকে লিখতে পারি 4/4 + 1। আগে একটা মাইনাস ছিল। আচ্ছা, এখন এটা কিন্তু মাইনাসের যে কেসটা, এটা কিন্তু আগেরটার মতোই। তাহলে এখানে যদি মাইনাস আনতে চাই আমি দ্বিতীয় পদে, তাহলে কি করতে হবে, -1 এর পাওয়ার 2 + 1 করতে হবে, আবার প্রথমটাতে প্লাস আনতে হবে। তাহলে সেইভাবে আমরা যদি লিখি, এখানে হবে কি, -1 এর পাওয়ার 1 + 1 ইন্টু হচ্ছে 1/1 + 1। আচ্ছা, এখানে একটা 1 হবে। এরপরে এইটাকে লিখতে পারি মাইনাস, দ্বিতীয় যেটা আছে সেটাকে 2 + 1, আর উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 2 + 1, এটা এটার সাথে মাল্টিপ্লাইড। এরপরে হচ্ছে এটাকে লিখতে পারি -1 এর পাওয়ার 3 + 1, আর এদিকে হচ্ছে এর সাথে গুণ হবে যেটা আছে সেটাই, 3 × 3 + 1। তো এরকম ভাবে এর পরেরটা যদি লিখি, -1 এর পাওয়ার 4 + 1, এবং উপরে হচ্ছে ইনটু এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, উপরে 4 নিচে হচ্ছে 5, 4 + 1 আরকি। তাহলে এটাকে লিখতে পারি আমরা হচ্ছে 4 + 1। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি n তম পদটা বের করতে চাই, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে প্রথম পদে দেখো 1 এর সাথে যোগ হচ্ছে 1, এবং এখানে 1 এর সাথে 1 যোগ হচ্ছে। দ্বিতীয় পদে কি হচ্ছে, দ্বিতীয়টাতে 2 এর সাথে 1 যোগ হচ্ছে, এবং উপরে হচ্ছে 2 থাকতেছে, এবং 2 এর সাথে আবার নিচে 1 যোগ হচ্ছে। তাহলে n তম পদ যদি বের করি এটার জন্য, n তম পদ, সেটাকে আমরা কি লিখতে পারবো, সেটাকে আমরা লিখতে পারবো -1 এর পাওয়ার n + 1 ইন্টু হচ্ছে n ভাগ n + 1। আশা করি বোঝা গেছে। তাহলে এইগুলা হচ্ছে n তম পদ, যেগুলা বের করলাম এইগুলাই হচ্ছে আমাদের সাধারণ পদ। তাহলে এইগুলো আমরা এইভাবে বের করতে পারবো আশা করি। তো প্রথম ম্যাথটা যেভাবে করলাম এইভাবে করতে হবে প্রত্যেকটা ম্যাথ। ঠিক আছে? এখানে লিখে দিতে হবে প্রদত্ত অনুক্রমের প্রথম পদ এত, তৃতীয় পদ এত, অতএব ... n তম পদ এত। তারপরে এখানে লিখতে পারবা লাস্টে যে অতএব সাধারণ পদ সমান হচ্ছে 3n। তাহলে এগুলোর জন্য হচ্ছে সেম প্রসেস। এটাকে লিখতে হবে প্রথম পদ সমান এত, দ্বিতীয় পদ সমান এত, তৃতীয় পদ সমান এত, চতুর্থ পদ সমান এত, অতএব ... n তম পদ এত, এরপরে সাধারণ পদ এত। এটার জন্য সেম, প্রথম পদ এত, দ্বিতীয় পদ এত, তৃতীয় পদ এত, চতুর্থ পদ এত, ... n তম পদ এত, অতএব সাধারণ পদ হচ্ছে এটাই। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এর রিলেটেড কিছু এমসিকিউ আছে এখানে। দেখো কি বলছে, ক্রমের n তম পদ যেটা আছে -1 এর পাওয়ার 4n / 2 হলে 4 তম পদ কত? তাহলে n তম পদ যেহেতু সব জায়গাতে হচ্ছে n আছে, তো n এর জায়গাতে আমি যদি 4 বসিয়ে দিই, যেসব জায়গাতে n আছে, তাহলে আমি হচ্ছে 4 তম পদটা পাবো। তাহলে u4 যেটা সেটা হবে কি, -1 -1 এর পাওয়ার 4 × 4 / হচ্ছে 2। ওকে, তাহলে এখানে থাকতেছে আমাদের -1 -1 এর পাওয়ার হচ্ছে 16।
ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন দেখো 1 এর পাওয়ার 16 মানে হচ্ছে কত, +1। তাহলে এখানে আসবে +1। তাহলে +1 যদি হয় প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে কি মাইনাস। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি -1 + 1 ডিভাইডেড বাই 2। সরি, -1, ওখানে তো +1 হচ্ছে, তাহলে ব্র্যাকেটের বাইরের যে মাইনাস সেটা থাকলো আর +1 বসলো, তাহলে 2। তাহলে হচ্ছে -2 ডিভাইডেড বাই 2 যদি ইকুয়ালস টু হচ্ছে -1। তাহলে 4তম পদটা হচ্ছে কি -1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে কি বলছে, একটি অনুক্রমের সাধারণ পদ দেয়া আছে 1/3n, দ্বিতীয় পদ জানতে চাওয়া হয়েছে। তাহলে দ্বিতীয় পদ কি হবে, দ্বিতীয় পদটা হবে, তাহলে n এর জায়গায় আমরা 2 বসিয়ে দিব। তাহলে 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার, তাহলে 1/9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধারা। আচ্ছা, ধারা বলতে আমরা আসলে কি বুঝি? আমরা অনুক্রম দেখে আসলাম একটু আগে এবং অনুক্রমের কিছু এমসিকিউ সলভ করে আসলাম, ম্যাথ সলভ করে আসলাম। তো অনুক্রমের যে পদগুলো থাকে সেই পদগুলোকে আমরা যদি যোগ চিহ্ন দিয়ে একের পর এক যুক্ত করি তাহলে আমরা যে স্ট্রাকচারটা পাবো সেটাকে বলা হচ্ছে ধারা। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি দেখি যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এইটা হচ্ছে একটা ধারা। কারণ এখানে অনুক্রমের পদগুলোকে কমা দিয়ে না লিখে যোগচিহ্ন দিয়ে যুক্ত করা হয়েছে। এখন এই ধারা হচ্ছে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা। অর্থাৎ কোনো ধারার শেষ পদ যদি আমরা জানি, অর্থাৎ ওই ধারাটা কোথায় শেষ হচ্ছে সেটা যদি আমরা জানি, 1 2 3 4 5 6, ধরা যাক এই ধারাটা 100 পর্যন্ত চলমান বা 100 তে গিয়ে শেষ হলো, অর্থাৎ এই ধারার শেষ পদ হচ্ছে 100। তাহলে এই ধারাটাকে বলা যায় হচ্ছে সসীম ধারা বা ফাইনাইট, সসীম ধারা বা ফাইনাইট সিরিজ। আর যদি হচ্ছে আমরা সেই ধারাটার শেষ পদ না জানি, অর্থাৎ ধরো এই ধারাটাকে আমরা যদি বিস্তৃত করি, অর্থাৎ সেম ধারায় কিন্তু এর শেষ পদটা যদি আমরা না জানি, অর্থাৎ কোথায় ধারাটা শেষ হচ্ছে এটা যদি না জানি, অর্থাৎ অসীম পর্যন্ত চলমান থাকে, তাহলে এই ধারাটাকে বলা হয় হচ্ছে অসীম ধারা। সেটা হচ্ছে সমান্তর ধারা। তো এটার নাম থেকেই আমরা বুঝতেছি যে এইখানে সমান অন্তর বলতে একটা জিনিস থাকবে বা সমান অন্তর থাকবে, সমান অন্তর। আচ্ছা, তাহলে এটার সঙ্গে কি বলা হয়েছে, যে ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান থাকে। অর্থাৎ এখানে দেখো, তাহলে পার্থক্য যেটা বা অন্তর সেটা সবসময় সমান থাকে, সেটাকে বলা হয় হচ্ছে সমান্তর ধারা। যেমন আমরা যদি উদাহরণ নেই, যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস ডট ডট ডট, ধরো n পর্যন্ত আছে। তো এইখানে দেখো পাশাপাশি যে দুইটা পদ আছে 1 আর 2, এদের মধ্যে পার্থক্য কত? 1। 2 আর 3, এদের মধ্যে পার্থক্য কত? 1। 3 4 এর মধ্যে পার্থক্য 1। 4 5 এর মধ্যে পার্থক্য 1। 5 6 এর মধ্যে পার্থক্য 1। এরপরে যা থাকবে এরকম। বা এটার পরের পদ যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে n+1, তাহলে এটা এটার মধ্যে পার্থক্য কত? 1। তো দেখো প্রত্যেকটা পাশাপাশি দুইটা পদের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু একই বা সাধারণ বা সমান। তাহলে এই রকম যে ধারাগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে সমান্তর ধারা। আরেকটা উদাহরণ আমরা যদি একটু দেখি, যেমন 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 প্লাস ডট ডট ডট। তাহলে এখন এখানে একটা মজার বিষয় আছে যে এটার n তম পদটা তাহলে কি হবে? এখানে তো সরাসরি আমরা n লিখে দিতে পারলাম। এটার n তম পদটা কি হবে? দেখো, এটার প্রথম পদটা হচ্ছে 1, ওকে? কিন্তু দ্বিতীয় পদটা কি? দ্বিতীয় পদটা হচ্ছে আবার 3, তৃতীয় পদটা হচ্ছে 5। তাহলে দেখো এটাকে কি এইভাবে লেখা যায় কিনা?
টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, এটাকে টু ইন্টু টু মাইনাস ওয়ান, আর এটাকে টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান। তাহলে সরি, এটা ছিল আমাদের প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে এদেরকে যদি এইভাবে লেখা যায় তাহলে n তম পদ যেটা, সেটাকে কি লিখতে পারবো আমরা? টু ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে এখানে হবে কি টু এন মাইনাস ওয়ান, n তম পদটা। এটা আমাদের জানার কথা আগে থেকেই যে বিজোড় সংখ্যার যে ধারা আছে এদের সাধারণ পদ হয় বা এদের ক্ষেত্রে প্যাটার্ন হয় টু এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে যদি আমরা সাধারণ অন্তরটা খেয়াল করি বা হচ্ছে পাশাপাশি দুইটা পদের মধ্যে অন্তর খেয়াল করি, সেটা হচ্ছে কি দুই করে, দুই করে কিন্তু। তাহলে এই যে এই ধরনের যে ধারাগুলো যাদের ক্ষেত্রে হচ্ছে কোন একটা পদ এবং তার আগের পদের মধ্যে পার্থক্য যেটা সেটা সবসময় সমান থাকে, তুমি এখান থেকে যে কোনো একটা পদ নাও, যেমন সাত নিলা, তুমি ধরো সাত নিলা, সাতের সাথে হচ্ছে এর পূর্ববর্তী পদ পাঁচের পার্থক্য কত? দুই। আবার তোমার মন চাইলো যে তুমি এখান থেকে পাঁচ নিবা, কত নিবা? পাঁচ নিবা এবং হচ্ছে তিন নিবা। তাহলে দেখো এদের মধ্যে পার্থক্য কিন্তু দুই। তাহলে আমি যে কোনো পদই নেই না কেন, সেই পদের পূর্ববর্তী পদের সাথে তার পার্থক্য হচ্ছে দুই, এবং আরো একটা মজার বিষয় হচ্ছে তার পরবর্তী পদের সাথে তার পার্থক্য হচ্ছে দুই। এখন পার্থক্য বলতে কি, কমাতে হবে বা দুই বিয়োগ করতে হবে। সামনে হচ্ছে সাত, তাহলে এর সাথে দুই যোগ করতে হবে। তো এই ধরনের যে ধারা আছে এদেরকে বলা হয় সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে এই যে পার্থক্য যেটা আছে এইটাকে বলা হয় সাধারণ অন্তর। কি বলা হয়? সাধারণ অন্তর বলা হয়। যেটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা। ওকে, তাহলে আমরা সামনে আগাচ্ছি। ওকে, দেখো প্রথম যে এমসিকিউটা আছে সেখানে কি আছে? 16 মাইনাস 8 মাইনাস 0, এই ধারাটির সাধারণ অন্তর কত সেটা জানতে চাইছে। তাহলে আমরা কি করব? যে কোনো দুইটা পদের মধ্যে পার্থক্য বের করব। তাহলে পার্থক্য আমরা কিভাবে বের করব? এই পদের থেকে এই পদের থেকে যদি এই পদের পার্থক্য বের করতে চাই তাহলে কি করতে হবে? দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ করতে হবে, 16। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস 8 প্লাস 16। তাহলে সাধারণ অন্তর কত? 8। আমাদের অ্যান্সার হচ্ছে বি। তাহলে সাধারণ অন্তর আমরা কিভাবে বের করব এটা এখানে আমরা বলিনি। সাধারণ অন্তর বের করব যে কোনো পদ, যদি যে কোনো পদকে আমরা যদি ধরি তাহলে সেই পদ থেকে আমরা যদি সাধারণ অন্তর বের করতে চাই তাহলে বের করব কিভাবে? সেই পদের আগের পদ থেকে সেই পদটা বিয়োগ করে দিব। কি করব? সেই পদের আগের পদ থেকে সেই পদটা বিয়োগ করে দিব, তাই তো? হ্যাঁ। তাহলে সেই পদ থেকে, যেমন এই যে এখানে হচ্ছে 3 আছে, তাহলে 3 এর কে ধরে যদি আমি সাধারণ অন্তর বের করতে চাই তাহলে 3 থেকে বিয়োগ করে দিব এর আগের পদটা। তাহলে আমরা এটার জন্য যদি একটা কমন সূত্র বলি সেটা কি হবে? দ্বিতীয় পদ, যে কোনো ধারার প্রথম পদ আর দ্বিতীয় পদ অবশ্যই দেয়া থাকবে, এই জন্য এই সূত্রটা এইভাবে লেখা হয়। সেটা হচ্ছে কি দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ। ওকে, বা এটাকে আমরা যদি আরেকটু সাধারণ ফরম্যাটে লিখি সেটা হচ্ছে যে কোনো পদ বিয়োগ ওই পদের পূর্ববর্তী পদ। আশা করি বোঝা গেছে। তো আমরা চেষ্টা করব এটার মাধ্যমেই করার, কারণ অধিকাংশ জায়গায় আমরা দেখব দ্বিতীয় পদের প্রথম পদ দেওয়া, তবে কোনো কোনো ক্ষেত্রে একটু পার্থক্য থাকতে পারে, আমরা এটা ম্যাথে দেখব। আচ্ছা, এর পরেরটাও আমাদের কি বলছে? সাধারণ অন্তর বের করার জন্য বলছে। তাহলে এখানেও যদি আমরা সাধারণ অন্তর বের করি তাহলে দ্বিতীয় পদ থেকে বিয়োগ করব কি? প্রথম পদ বিয়োগ করব। তাহলে 10 মাইনাস 14 ইজ ইকুয়ালস টু মাইনাস 4। আমাদের আনসার হচ্ছে ডি। ওকে, এরপরে দেখো এ বি সি ডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ দেয়া আছে, নিচের কোনটি সঠিক সেই অনুযায়ী। আচ্ছা, এইটা করার জন্য আমাদের আরেকটা বৈশিষ্ট্য জেনে আসতে হবে সমান্তর ধারা। সেটা কি? যে এখানে দেখো
সমান্তর ধারাটা আমরা যদি এখানে তো হিজিবিজি হয়ে গেছে, একটু যদি আলাদা করে লিখি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, তাহলে প্লাস হচ্ছে 2n প্লাস 1। এখন দেখো আমি যে কোনো একটা পদ ধরি এখান থেকে আমার ইচ্ছা মতো, যে আমি 5 পদটাকে ধরলাম। দেখো এই পদটাকে কিভাবে লেখা যায়, এই পদটাকে তার আগের ও পরের পদের গড় হিসাবে লেখা যায়। কিভাবে? দেখো 7 আর 3 যদি আমরা যোগ করে দেই সেটা হচ্ছে কত? 10। তাহলে এদের যদি গড় করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কি 5 পাচ্ছি না? তাহলে এটা হচ্ছে সমান্তর ধারার আরেকটা বৈশিষ্ট্য। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো পদ সমান হচ্ছে পূর্ববর্তী পদ প্লাস পরবর্তী পদ, সেটাকে, আচ্ছা এটা আমরা একটু সাইডে সরাই নিই, কারণ এখানে, আচ্ছা এটা তো কোণা করে লিখলাম, কিভাবে নিব? আচ্ছা আচ্ছা দরকার নেই, আমাদের এটা দরকার নেই, আমরা হচ্ছে লিখে দিই পূর্ববর্তী পদ বা যোগ পরবর্তী পদ ভাগ হচ্ছে 2। তাহলে যে কোনো পদকে এইভাবে বের করা যায়। দেখো এখানে কি আছে, সমান্তর ধারার 4টি ক্রমিক পদ আছে। তাহলে সমান্তর ধারার পরপর 4টি পদ যদি থাকে, এখান থেকে প্রত্যেকবারে হচ্ছে প্রথম 2 বারে হচ্ছে বি কে বের করছে, পরের বারে সি পদটা বের করছে। তাহলে বি পদটা যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে সেটা কি হবে? বি ইজ ইকুয়ালস টু এ প্লাস সি, পূর্ববর্তী পদ প্লাস পরবর্তী পদ ডিভাইডেড বাই 2, বা পূর্ববর্তী ও পরবর্তী পদের গড়। তাহলে এটা আমাদের অপশন বি এ আছে, সি আমাদের চেক করার আর দরকার নেই। আচ্ছা কোনটি সঠিক, তাই তো? এ প্লাস হচ্ছে সি ডিভাইডেড বাই 2, হ্যাঁ ঠিক আছে। এর পরেরটা আমরা যদি দেখি, এখানে কি বলছে, ধারাটির 15তম পদ কত এবং ধারাটির 8তম পদ কত। আচ্ছা, সমান্তর ধারার পদ নির্ণয়, এটার জন্য স্লাইড রাখা হয়নি কেন? উম সাধারণ অন্তর, ওকে, আমরা এখানে একটা পেজ একটু অ্যাড করি। তো এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনো একটা সমান্তর ধারার যে কোনো পদ বের করার সূত্র, অর্থাৎ সমান্তর ধারার n তম পদ বের করব আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন কিছু জিনিসের সাথে আমরা আগে একটু পরিচিত হই। সেটা হচ্ছে এ হচ্ছে সমান্তর ধারার যে প্রথম পদটা থাকে সেটাকে বলা হয় এ। এরপরে ডি যেটা, এটা আমরা দেখে আসছি, এটা হচ্ছে কি সাধারণ অন্তর, সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর। এই দুইটা জানলেই মোটামুটি হবে। এখন দেখো কোন একটা সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয়, তাহলে দ্বিতীয় পদটা, সাধারণ অন্তর যদি ডি হয়, সেক্ষেত্রে দ্বিতীয় পদটা কি হবে? এ প্লাস ডি হবে না? তৃতীয় পদটা কি হবে? এ প্লাস ডি, অর্থাৎ এ প্লাস 2d। এরকম করে তৃতীয় পদটা কি হবে তাহলে? সরি, চতুর্থ পদটা কি হবে তাহলে? এ প্লাস 3d হবে। এখন এইখানে দেখো একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে কিনা। প্রথম পদটাকে আমরা যদি লিখি, এটা কি এইভাবে লেখা যায় কিনা? এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, এভাবে লেখা যায়, তাই তো? আচ্ছা ব্র্যাকেট না দেই, পরেরটাকে, এটাকে এভাবে লেখা যায় না? এ প্লাস 2 মাইনাস, দ্বিতীয় যেহেতু 2 মাইনাস 1 ইন্টু ডি। এর পরেরটাকে, এটাকে এইভাবে লেখা যায় কি? এ প্লাস 3 মাইনাস 1, 3 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখান থেকে আমরা যেভাবে আগে যে
অনুক্রমের সাধারণ পদ বের করতাম। এখন এখান থেকে আমরা যদি এই ধারার সাধারণ পদ বের করতে চাই, n তম পদ, তাহলে এটা ছিল কি আমাদের? এটা হচ্ছে আমাদের প্রথম পদ। প্রথম পদে কি করছি? প্রথম পদ বিয়োগ ১। এটা ছিল দ্বিতীয় পদ। দ্বিতীয় পদে কি করছি? দ্বিতীয় পদ বিয়োগ ১। এটা হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদে কি করছি? তৃতীয় পদ বিয়োগ ১। তাহলে n তম পদ কি হবে? n তম পদ হবে a প্লাস n-1 ইন্টু d। তাহলে আমাদের এই সূত্রটা একটু মনে রাখতে হবে যে সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন এমসিকিউ সলভ করতে পারি। দেখো এখানে যে এমসিকিউটা আছে সেখানে একটা ধারা দেয়া আছে। এখন আমাদের বুঝতে হবে এই ধারাটা সমান্তর ধারা নাকি গুণ আরো এক ধরনের ধারা আছে গুণোত্তর ধারা। সেটা যেহেতু আমরা পড়িনি, অবশ্যই এখন সমান্তর ধারা হবে। তাহলে এটা সমান্তর ধারা যদি হয় তাহলে প্রথম পদ a দেয়া আছে আমাদের কাছে -8। সাধারণ অন্তর d কি হবে? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এটা হচ্ছে -3 প্লাস 8। তাহলে সাধারণ অন্তর হচ্ছে কত? 5। তাহলে n-তম পদ কি হবে? n-তম পদ হবে a প্লাস n-1 ইন্টু d। সেটাকে আমরা কি লিখতে পারি? a হচ্ছে কত? -8 প্লাস n-তম পদ। আচ্ছা, এখন এখানে কিন্তু n-তম পদ বের করতে বলেনি, 15তম পদ বের করতে বলছে। তাহলে n এর জায়গায় কি বসবে? 15 -1 ইন্টু হচ্ছে d। সাধারণ অন্তর কত? 5। তাহলে -8 প্লাস হচ্ছে 14 ইন্টু 5 হচ্ছে 70। তাহলে এখানে থাকে কত? 62। আমাদের অ্যান্সার হচ্ছে 62। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো এখানে কি আছে? এখানেও একটা ধারা আছে, এটাও সমান্তর ধারা, যেখানে আমরা প্রথম পদ দেখতে পাচ্ছি 1 এবং সাধারণ অন্তর d হচ্ছে 3 - 1 মানে হচ্ছে 2। তাহলে এটার r-তম পদ। তাহলে n-তম পদের সূত্রে যদি আমরা ওখানে n বসাই তাহলে r-তম পদ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু লিখে দেই আমি। সেটা হচ্ছে n-তম পদ যেটা, সেটাকে হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়, an। ঠিক আছে? তাহলে এটা যেহেতু 15তম পদ, এটাকে আমরা প্রকাশ করতে পারবো a15। বোঝা গেল? তাহলে এটা হবে ar। ar সমান আমরা কি লিখতে পারবো তাহলে? a প্লাস r-1 ইন্টু হচ্ছে d। আচ্ছা, তাহলে এটা আমাদের a হচ্ছে 1, r-1 ইন্টু হচ্ছে 2। তাহলে এখান থেকে হচ্ছে 1 প্লাস 2r মাইনাস 2। তাহলে 2r মাইনাস 1। তাহলে অ্যান্সার হচ্ছে বি। আশা করি বোঝা গেছে। এরপরে আমাদের একটা ম্যাথ আছে, সমান্তর ধারার পদ নির্ণয়। দেখো এখানে একটা সমান্তর ধারা দেয়া আছে এবং এর একটা পদ দেয়া আছে, যে যে কোনো একটা পদ, সেটা হচ্ছে 383। তাহলে এখানে বলছে এই ধারাটির কোন পদ বা কততম পদ হচ্ছে 383। তাহলে এটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমরা যদি প্রপার নিয়মে করি এখানে, তাহলে লিখবো দেয়া আছে সমান্তর ধারার প্রথম পদ এ, সেটা কত দেয়া আছে? এটা দেয়া আছে 5। সমান্তর ধারার সাধারণ অন্তর দেয়া আছে d। তাহলে এটা আমরা কিভাবে বের করব? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, মোস্ট কনভেনিয়েন্ট ওয়ে। তাহলে সেটা হচ্ছে কত? 3। আচ্ছা, এখন আমরা ধরে নেই যে n-তম পদ হচ্ছে 383। ধরি n-তম পদ সমান হচ্ছে 383। আচ্ছা, তাহলে n-তম পদের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু d। তাহলে এটা সমান হচ্ছে কত? 383। ওকে।
তাহলে এগুলোর ভ্যালু আমরা জানি, ভ্যালুগুলো বসিয়ে দেই। a এর ভ্যালু জানি, d এর ভ্যালু জানি, হচ্ছে আমাদের 5 n - 1। d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে 3 is equals to 383। তাহলে এখান থেকে আমাদের n এর মানটা বের করতে হবে আসলে। তাহলে 5 কে ওই পাশে বিয়োগ করে যদি দেই, তাহলে n - 1 into 3 is equals to 383 minus 5। এরপরে তাহলে এখানে থাকতেছে n - 1 is equals to 378। আচ্ছা, এখানে হচ্ছে একটা 3 গুণ ছিল, তাই তো? এখানে তারপরে n - 1, তাহলে 3 দিয়ে ভাগ হয়ে যাবে এই পাশে, 378 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, 378 ডিভাইডেড বাই 3 হচ্ছে আমাদের 126। তাহলে n - 1 হচ্ছে কত? 126। আচ্ছা, তাহলে এখান থেকে n এর ভ্যালু কি হবে? n is equals to 127। অতএব ধারাটির 127তম পদ 383। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমরা অ্যাডভান্স এমসিকিউ দেখব, যেগুলা রেয়ারলি আসে বা রেয়ারলি বোর্ডে আসে। আচ্ছা, প্রথমে কি আছে? একটি সমান্তর ধারার n তম পদ দেয়া আছে 5n প্লাস 3। সাধারণ অন্তর কত সেটা বের করতে বলছে। এখন সাধারণ অন্তর যদি বের করতে হয়, আমি প্রথম পদ দ্বিতীয় পদ বের করে তাদেরকে বিয়োগ করে দিলেই সাধারণ অন্তর বের করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে প্রথম পদ কি হবে? যেহেতু 5n প্লাস 3, তাহলে হবে কি 5 into 1 প্লাস 3, তাহলে 8। আর দ্বিতীয় পদ, হবে 5 into 2 প্লাস 3, তাহলে 13। তাহলে সাধারণ অন্তর ডি কি হবে? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, 13 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 5। আশা করি বোঝা গেছে। এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি, যেখানে n সংখ্যক পদের সমষ্টি আমরা বের করব। এখানে n এর মান যে কোনো কিছু হতে পারে। প্রথম 2টি পদের সমষ্টি বের করতে বলে, 10টি পদের সমষ্টি বের করতে বলে। তো n সংখ্যক পদের জন্য আমরা যদি একটা সাধারণ সূত্র নিয়ে আসতে পারি, তাহলে সেখান থেকে আমরা হচ্ছে যে কোনো সংখ্যক পদের সমষ্টি বের করতে পারবো। আমরা ধরলাম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn। তাহলে প্রথম পদ যেটা, সেটাকে আমরা a বলি। দ্বিতীয় পদটা কি হবে? a প্লাস সাধারণ অন্তর অর্থাৎ d। এরপরেরটা a প্লাস 2d। ওকে, এবং একদম n তম পদ যেটা আছে সেটা কি হবে? n তম পদটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর আগের পদটা কি হবে? n তম পদের আগের পদটা, তাহলে সেটা হবে কি? a প্লাস n মাইনাস 2 ইন্টু হচ্ছে d। তার আগেরটা a প্লাস n মাইনাস 3 ইন্টু হচ্ছে d। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এইখানে এই যে সমষ্টি আছে সেটাকেই লিখবো, কিন্তু উল্টো দিক থেকে লিখবো। তাহলে এখানে কি বসবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর পরেরটাতে কি বসবে? a প্লাস 2 n মাইনাস 2 ইন্টু হচ্ছে d ইন্টু d। এরপরে কি বসবে? a প্লাস n মাইনাস 3 ইন্টু হচ্ছে d প্লাস ডট ডট ডট। এখানে কি বসবে তাহলে? এখানে বসবে তাহলে a প্লাস 2d। উল্টো দিক থেকে যেহেতু লিখতেছি, এখানে বসবে a প্লাস d। এখানে বসবে a। এখন এইটাকে যদি আমরা হচ্ছে যোগ করে দেই, এটাকে যোগ করে দিলে আমরা এখান থেকে কি পাবো? Sn আর Sn যোগ করলে 2Sn is equals to, এটা যোগ করলে কি পাচ্ছি? 2a
প্লাস n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। সেম ভাবে এটাও যদি যোগ করি, এখানে কি আছে, একটাই আছে, তাহলে 2a আসবে। এখন এখানে দেখো, এখানে কি আছে, একটা ডি আছে, এখানে হচ্ছে মাইনাস 2d, তাহলে এখানে থাকবে কি মাইনাস ডি, n মাইনাস n ইন্টু ডি মাইনাস ডি, তাহলে এখান থেকে এটাও আসবে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাও সেম আসবে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু, আচ্ছা এইটা এইখানে হবে, ব্র্যাকেটটা এখানে হবে না, n মাইনাস ওয়ান ইন্টু ডি। এইদিকেও তো ওইগুলাই যোগ হচ্ছে, তাহলে সেই একই জিনিস আসবে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাও আসবে কি 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাও আসবে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। তাহলে এখানে কতগুলো, সবগুলো কিন্তু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু, তাহলে এখানে কতগুলো 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি আসবে, n সংখ্যক আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2sn is equals to n into 2a plus n minus 1 into d, এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে এই 2 কে যদি এই পাশে ভাগ করে দেই, গুণ অবস্থায় আছে, তাহলে sn সমান আমরা কি পাবো, n by 2 into 2a plus n minus 1 into d। তাহলে এইটাই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই প্রমাণ আমাদের দরকার নেই কিভাবে আসলো, এটা জাস্ট দেখার জন্য। কিন্তু এই যে সূত্র যেটা আছে, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এখানে কি আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এখন n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যেটা আছে, অর্থাৎ সেটা কি হবে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারাটা যদি আমরা লিখি, ঠিক হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট ডট, একদম n তম যে পদ সেটা হবে কি n। ঠিক আছে, তাহলে একটু আগে আমরা দেখে আসলাম যে এটাও কি স্বাভাবিক সংখ্যার যে ক্রমটা বা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যে ধারাটা, সেটা একটা সমান্তর ধারা, সাধারণত সবসময় 1, সবসময় 1। তাহলে এখানে প্রথম পদ a হচ্ছে কত, 1, সাধারণ অন্তর d ও হচ্ছে 1। এখন আমি কি চাচ্ছি, এটার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে। আমরা একটু আগেই দেখে আসছি সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র Sn is equals to n by 2 ইন্টু হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি a আর d এর ভ্যালুটা বসিয়ে দেই, তাহলে কি পাবো, এই ধারার সমষ্টি পাবো, এবং এই ধারাটাই কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারা, এবং এটা যদি যোগফল বের করি তাহলে সেই ধারার সমষ্টি বা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি পাবো। তাহলে এখানে কি আসতেছে n by 2, যেহেতু n সংখ্যক বের করতেছি তাহলে এটাই থাকলো 2 ইন্টু হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে 1। তাহলে এখান থেকে n by 2 প্লাস হচ্ছে n by 2, আর এখানে হচ্ছে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d হচ্ছে আমাদের সেটাও 1। তাহলে এখান থেকে, আচ্ছা এই লাইনটা তো ডাবল রিপিট হয়ে গেল। আচ্ছা, এটা এভাবে না লিখে আমরা হচ্ছে লিখতে পারি কি n মাইনাস 1, তাই তো। তাহলে এখানে আমাদের থাকতেছে কি n by 2, আর এইদিকে থাকতেছে n প্লাস 2 থেকে মাইনাস 1 গেলে প্লাস 1। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি n ইন্টু n প্লাস 1, উপরের অংশটা ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে ফর্মুলা, সেটা হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2। এটাও আমাদের মুখস্থ রাখতে হবে, এটারও প্রমাণ আমাদের দরকার নেই। তো এখানে আমাদের সমান্তর ধারার সমষ্টি নিয়ে কিছু এমসিকিউ আছে। আমরা যদি
দেখি প্রথম এমসিকিউটাতে কি আছে, এখানে একটা সমান্তর ধারা দেয়া আছে, সেখান থেকে বলছে n সংখ্যক পদের যোগফল কোনটি হবে, অর্থাৎ এই ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের যোগফল কোনটি হবে। তাহলে n সংখ্যক পদের যোগফলের জন্য আমাদের কি কি জানা লাগবে? প্রথম পদটা জানা থাকা লাগবে, এখানে প্রথম পদটা হচ্ছে 1, সাধারণ অন্তর জানা থাকা লাগবে d, সেটা এখানে কি হবে, দ্বিতীয় পদ 3 - 1 = হচ্ছে 2। তাহলে n সংখ্যক পদের যোগফল Sn কি হবে? Sn = n/2 ইনটু 2a, তাহলে 2 ইনটু 1 প্লাস n-1 ইনটু d, d হচ্ছে কত এখানে 2। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি n/2 ইনটু হচ্ছে 2 প্লাস 2n-1, তাহলে এখানে আসবে কত, n/2, আর এখান থেকে আসবে হচ্ছে 2n প্লাস 1, তাহলে n/2 ইনটু হচ্ছে 2n প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে সবগুলো অপশন আসেনি। পরবর্তীতে আমাদের এখানে আছে কিছু এমসিকিউ আছে সমান্তর ধারার সমষ্টি নিয়ে। তো প্রথম এমসিকিউটা যদি আমরা খেয়াল করি, এখানে কি আছে, তো সমান্তর ধারা দেয়া আছে যেটার প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে বলা হয়েছে বা সমষ্টি বের করতে বলা হয়েছে। তো এখানে আমাদের কি কি জানা দরকার, তাহলে প্রথম পদটা জানা থাকা দরকার, সেটা হচ্ছে 1, এবং সাধারণ অন্তরটা জানা থাকা দরকার, সেটা কত, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, সেটা হচ্ছে 2। তাহলে এখান থেকে যদি আমরা n তম পদের সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি, n তম পদের না, n সংখ্যক পদের সমষ্টি বের করি, তাহলে সেটা কি হবে, n/2 ইনটু হচ্ছে 2a, তাহলে a হচ্ছে এখানে 1 ইনটু, সরি, প্লাস n-1 ইনটু হচ্ছে d, d হচ্ছে এখানে 2। তাহলে এখান থেকে আসতেছে n/2, আর এখানে হচ্ছে 2 প্লাস 2n-2, তাহলে -2 প্লাস 2 বাদ চলে যাচ্ছে, এখানে থাকতেছে n/2 ইনটু হচ্ছে 2n, তাহলে 2 2 কাটা চলে যায়, এখানে থাকে হচ্ছে n স্কয়ার। আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এখানে সবগুলো অপশন দেয়া নেই, কিছু অপশন মিসিং আসছে হয়তো। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। তাহলে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এখানে একটা বোর্ড দেয়া আছে শুধু, রিসেন্ট আসা বোর্ডে, এটা অনেকবার আসছে বোর্ডে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে এমসিকিউ, এটা অনেকবার আসছে বোর্ডে, 3 স্টার একটা এমসিকিউ। আচ্ছা, তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি দেখলাম একটু আগে, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 50টার জন্য কি হবে, 50 ইনটু 50 প্লাস 1 ভাগ হচ্ছে 2, তাহলে 50 ইনটু 51 ভাগ হচ্ছে 2। আমরা যদি ক্যালকুলেটরে বসাই, 50 ইনটু 51 ভাগ 2 হচ্ছে 1275, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, এরপরে আমাদের কিছু ম্যাথ দেয়া আছে। তো প্রথম যে ম্যাথটা দেয়া আছে, কোন সমান্তর ধারার 12তম পদ বলা আছে 77, সেখান থেকে বের করতে বলা হয়েছে প্রথম 23টি পদের সমষ্টি কত। আচ্ছা, তাহলে আমরা জানি যে হচ্ছে সমষ্টি যদি বের করতে হয়, সেখানে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা থাকা লাগে। এখন এখানে আমাদের দেয়া আছে সমান্তর ধারার 12তম পদের মানটা দেয়া আছে। তো আমরা এই দুইটা ধরে নিব, দেখবো এই দুইটার মান আমরা বের করতে পারি কিনা এখান থেকে। তাহলে ধরি সমান্তর ধারার প্রথম পদ
এ, প্রথম পদ সমান এ, সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে 12তম পদ, অতএব 12তম পদ সমান কি হবে? এ প্লাস, তাহলে এন এর জায়গায় কি বসবে? 12 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি, সেটার মান হচ্ছে কত? 77। এ প্লাস 11d, এটা হচ্ছে কত? 77। তাহলে এখন আমাকে বলছে প্রথম 23টি পদের সমষ্টি বের করতে। তাহলে আমরা প্রথম 23টি পদের সমষ্টি যদি বের করি, প্রথম, আচ্ছা ইংলিশে লেখা ছিল, প্রথম 23টি পদের সমষ্টি, এটাকে আমরা ডিনোট করলাম S23 দিয়ে। তাহলে সেটা কি হবে? n/2। আচ্ছা, এখানে আর n বসাবো না, তাহলে সরাসরি আমরা n এর ভ্যালু বসাবো। n এর জায়গায় কি আছে? 23, তাহলে 23/2 ইন্টু 2a প্লাস 23, n-1 ছিল, তাহলে 23 - 1 ইন্টু d বসবে তাহলে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 23 আর এখানে হচ্ছে 2a প্লাস 22 ইন্টু হচ্ছে d। এখন দেখো, এখান থেকে আমরা হচ্ছে একটা 2 কমন নিতে পারি। তাহলে কি থাকে? 23/2 ইন্টু হচ্ছে 2 ইন্টু a প্লাস 11d, বাকিটা এখানে করতেছি। তাহলে এখানে আমাদের কি থাকে? 2 2 কাটা চলে যায়, এখানে থাকে 23 আর a প্লাস 11d, এটার মান হচ্ছে 77। তাহলে আমাদের অ্যান্সার আসবে 23 ইন্টু 77, 1771। এটা হচ্ছে আমাদের। ধরো প্রথম দেখাতে কিন্তু মনে হতে পারে এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, সরি প্রথম পদ, সাধারণ অন্তর এগুলো দেয়া নেই, তাহলে কিভাবে আমি হচ্ছে 23টি পদের সমষ্টি বের করব? কিন্তু দেখো, এখানে আমরা যখন এইটুকু পর্যন্ত চলে আসছি, এরপরে কিন্তু এটা বের করার একটা ওয়ে বের হয়ে গেছে। আশা করি বোঝা গেছে। এরপরে কি আছে? একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানেও স্পেসিফিক্যালি আমাদের এ আর ডি এর মান বলা নেই, তো আমরা হচ্ছে ধরে নিব, এটাও ধরি, সমান্তর ধারার প্রথম পদ ইজ ইকুয়াল টু এ, সমান্তর ধারার সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু ডি। তাহলে প্রথম 12টি পদের সমষ্টি, প্রথম 12 পদের সমষ্টি এটা হচ্ছে 144। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ প্লাস, সরি সমষ্টি এটা, তাহলে 12/2, যেহেতু n/2, তাহলে 12/2 ইন্টু 2a প্লাস 12 - 1 ইন্টু হচ্ছে d ইকুয়াল টু 144। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এখানে থাকবে হচ্ছে 6 ইন্টু হচ্ছে 2a প্লাস 11
বি ইজ ইকুয়ালস টু 144। আচ্ছা, এখন আমরা দেখি এখান থেকে হচ্ছে 144 কি 6 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, তাহলে এই 6 দিয়ে যদি 144 কে ভাগ করে দেই তাহলে এখানে কি পাবো? 2a প্লাস 11d ইজ ইকুয়ালস টু 144 ভাগ 6। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2a প্লাস 11d ইজ ইকুয়ালস টু 24। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ বললাম। ঠিক আছে? এখন আরেকটা আমাদের ক্লু দেয়া আছে, সেটা হচ্ছে প্রথম 20 টি পদের সমষ্টি। তাহলে প্রথম 20 পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি হচ্ছে 560। তাহলে এটার জন্য আমরা যদি ফর্মুলা অনুসারে লিখি তাহলে কি হবে? 20/2 বা হচ্ছে n/2 ইনটু হচ্ছে 2a প্লাস 20 মাইনাস 1 ইনটু d is equals to 560, সরি 560। এখানে কাটাকাটি করে দিলে থাকবে 10, আর এখানে আসবে 2a প্লাস 19d is equals to 560। এখন 10 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে এখানে পাবো 2a প্লাস 19d is equals to 56। আচ্ছা, এটাকে আমি বললাম 2 নম্বর সমীকরণ। এখন আমি কি করব? এই যে 1 এবং 2 নম্বর সমীকরণ, এখান থেকে এই দুইটা সমাধান করে আমি হচ্ছে a আর d এর মান বের করব। তাহলে আমি 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে দিই। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি কি 2a প্লাস 19d is equals to 56, আর এখান থেকে বিয়োগ করতেছি 2a প্লাস 11d is equals to 24। আচ্ছা, তাহলে এখান থেকে বিয়োগ করলে 2a 2a কাটা চলে যাবে। 19d থেকে 11d গেলে এখানে থাকবে হচ্ছে 8d, আর 56 থেকে যদি 24 যায় তাহলে এখানে থাকবে 32। অ্যান্ড এখান থেকে আমরা যদি d এর ভ্যালু বের করি, d is equals to হবে 32 বাই হচ্ছে 8। তাহলে এখান থেকে d এর মান আমরা কত পাবো? 4। এখন এই d এর মানটা আমার ইচ্ছা মতো যে কোনো একটা সমীকরণে আমি যদি বসাই তাহলে সেখান থেকে আমরা কি a এর মান পেয়ে যাব। আচ্ছা, আমরা এখানে একটা পেজ এড করে নেই। তাহলে এখানে কি করতেছি আমরা? d এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো। মান ধরো 1 নং এ বসাচ্ছি আমরা। 1 নং ছিল কি 2a plus 11 into 4 is equals to 24। এখান থেকে 2a সমান হচ্ছে 24 মাইনাস 44। 2a is equals to minus 20। এখান থেকে a সমান হচ্ছে মাইনাস 20/2। অতএব এখান থেকে a এর মান পাচ্ছি কত? মাইনাস 10। এখন আমাদের প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে হচ্ছে প্রথম 6টি পদের সমষ্টি। তাহলে প্রথম
পদের সমষ্টি, এটা সমান কি হবে? ওই যে আগের মতোই, তাহলে 6/2 ইন্টু হচ্ছে 2a। তাহলে a এর ভ্যালু কি? 6/2 কেন বসালাম এখানে? n হচ্ছে 6, তাহলে a এর ভ্যালু হচ্ছে -10 2a প্লাস 6 - 1 ইন্টু হচ্ছে 4। 6 কেন? n-1, আর d এর জায়গায় হচ্ছে 4 বসাবো। তাহলে এখান থেকে 3 ইন্টু হচ্ছে -20, আর এখানে হচ্ছে 6 -1 থাকে, তাহলে 5 ইন্টু 4 হচ্ছে +20, তাহলে 3 ইন্টু 0 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরের ম্যাথটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ম্যাথ। এখানে কি বলা হয়েছে? এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। তাহলে তার ঋণ ছিল বা টোটাল টাকার সমষ্টি ছিল হচ্ছে 2500 টাকা। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তির থেকে 2 টাকা বেশি। প্রথম কিস্তি যদি 1 টাকা হয় তাহলে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন? তাহলে এইটা কিভাবে সমান্তর ধারার সাথে যুক্ত? দেখো এখানে প্রত্যেকটা কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। অর্থাৎ প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, দ্বিতীয় কিস্তি হচ্ছে 3 টাকা, তৃতীয় কিস্তি হচ্ছে 5 টাকা, চতুর্থ কিস্তি 60 টাকা। এরকম করতে করতে একদম ধরো n সংখ্যক কিস্তি সে দিবে। ঠিক আছে? তাহলে n সংখ্যক কিস্তি দিলে সেটা হবে 2n - 1 টাকা, এবং সেই সবগুলো কিস্তি, প্রত্যেকটা কিস্তি দেওয়ার পরে, অর্থাৎ সবগুলো কিস্তি দেওয়ার পরে মোট যে টাকা হবে সেটা হবে তার ঋণের সমান, অর্থাৎ 2500 টাকা। তাহলে এখানে আমাদের কি কি দেয়া আছে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, এস এন বা হচ্ছে সমষ্টি দেয়া আছে, এন সংখ্যক পদের সমষ্টি দেয়া আছে। কতগুলো কিস্তি আমরা যেহেতু জানি না, আমরা ধরে নিচ্ছি এন সংখ্যক কিস্তি। প্রথম পদ দেয়া আছে, প্রথম কিস্তি এখানে আমাদের প্রথম পদ, এবং 2 হচ্ছে সাধারণ অন্তর, এগুলো আমাদের দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা যদি লিখি আমাদের কি কি দেয়া আছে, প্রথমে আমাদের লিখে নিতে হবে যে ব্যক্তির কিস্তি পরিশোধের অনুক্রম দ্বারা সমান্তর ধারা তৈরি হয়। তারপরে আমরা লিখব ধারার প্রথম পদ, এ সমান হচ্ছে 1। সাধারণ অন্তর, পুরোটা লিখলাম না, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 2। আর n তম পদের সমষ্টি বা n পদের সমষ্টি হচ্ছে এস এন হচ্ছে কত? 2500। তাহলে এখান থেকে আমরা যদি n এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা ওই ধারার মোট কতগুলো পদ আছে সেটা পেয়ে যাব। অর্থাৎ মোট পদ সংখ্যা মানে কি? এখানে মোট কিস্তির সংখ্যা। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এস এন সমান হচ্ছে 2500। এটা আমাদের প্রশ্ন মতে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ প্লাস, সরি বারবার একই ভুল করতেছি আমি, এখানে হচ্ছে n/2 ইন্টু হচ্ছে 2a প্লাস n-1 ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 2500। তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে n এর ভ্যালু বের করা। তাহলে n/2
তাহলে এর ভ্যালু দেয়া আছে 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1, সাধারণ অন্তর কত 2 দেয়া আছে, ইন্টু হচ্ছে 2500। আচ্ছা, তাহলে n বাই 2 ইন্টু হচ্ছে 2 প্লাস 2n মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 2500। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n বাই 2 ইন্টু হচ্ছে 2n ইজ ইকুয়ালস টু 2500। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই 2 কেটে দিয়ে লিখতে পারি কি n স্কয়ার। তাহলে n স্কয়ার সমান হচ্ছে 2500। সেখান থেকে আমরা n এর ভ্যালু পাচ্ছি কত, রুট ওভার 2500। অতএব n সমান কত 50। তাহলে ওই ব্যক্তি টোটাল 50 কিস্তিতে তার ঋণ পরিশোধ করতে পারবেন। আশা করি বোঝা গেছে। এটা ছিল একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, বাস্তব জীবনের সমান্তর ধারার একটা উদাহরণ। এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, গুণোত্তর ধারাটা কি? এখানে বুঝতেছি যে গুণ আকারে বাড়তে থাকবে। আগে যেমন সমান হারে অন্তর দিয়ে দিয়ে বাড়তেছিল, এখানে গুণ আকারে বাড়তে থাকবে। তো কি বলা আছে যে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা যদি সর্বদা যদি সমান হয়, যে কোনো একটা পদ ও তার পূর্ব পদের অনুপাত যদি সর্বদা সমান হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। যেমন আমরা যদি একটা গুণোত্তর ধারা দেখি, সেটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস 64 প্লাস 128 প্লাস ডট 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 ডট। তাহলে এখানেই খেয়াল করো, যে কোনো একটা পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত। তাহলে এই দুইটা পদের অনুপাত কত, 2/1। এই দুইটা পদের অনুপাত কত, 4/2। এই দুইটা পদের অনুপাত কত, 8/4। আর নিচ্ছি না আমি, এই কয়েকটা নিয়ে দেখাচ্ছি। তাহলে দেখো, এটাও আসতেছে 2, এটাও আসতেছে 2, এটাও আসতেছে 2। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে একটা সমান্তর ধারা। অর্থাৎ এইখানে প্রত্যেকটা যে কোনো একটা পদ যদি আমি নেই, সেই পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা হচ্ছে সমান আসবে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে কি গুণোত্তর ধারা। এবং এই যে অনুপাত, এটাকে বলা হয় সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুণোত্তর ধারার n তম পদ। তাহলে আমরা সমান্তর ধারার n তম পদ দেখছিলাম, এখন গুণোত্তর ধারার n তম পদ। তো এখানেও আমরা ধরে নিচ্ছি যে প্রথম পদটা হচ্ছে a, আর এটার ক্ষেত্রে তো সাধারণ অন্তর থাকবে না, এটার ক্ষেত্রে থাকবে কি সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত ধরে নিচ্ছি আর, ঠিক আছে। তাহলে n তম পদ কি হবে, দেখো প্রথম পদটা কি a, দ্বিতীয় পদটা কি হবে, দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত হবে কি আর। তাহলে দ্বিতীয় বাই হচ্ছে প্রথম পদ সমান হচ্ছে আর। তাহলে এখান থেকে দ্বিতীয় পদ যদি বের করি, দ্বিতীয় পদ হচ্ছে কি এ আর, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পদ এ আর হলে তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার, চতুর্থ পদ হবে এ আর কিউব। এরকম করে যদি আমরা যাই, তাহলে n তম পদটা কি হচ্ছে দেখো তো। প্রথম পদটা কি a r টু দি পাওয়ার 0, এর পরেরটা a r টু দি পাওয়ার 1। এখন এখানে r টু দি পাওয়ার 0 কেন হলো, এটার সাথে একটা 1 গুণ করলেও তো একই জিনিস আসবে, তাই না? r টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 গুণ করলে এই পাবো। তাহলে এরপরে হচ্ছে a r টু দি পাওয়ার 2, এরপরে a r টু দি পাওয়ার 3। এখন এইখানে কি হচ্ছে, এটা কি এইভাবে লেখা যায়, a r টু দি পাওয়ার 1 মাইনাস 1, পরবর্তীটাকে a r টু দি পাওয়ার 2 মাইনাস 1, এর পরেরটাকে a r টু দি পাওয়ার 3 মাইনাস 1, এর পরেরটাকে a r টু দি পাওয়ার 4 মাইনাস 1।
তাহলে এরকম ভাবে যেতে থাকলে দেখো প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে পাওয়ারে n থেকে 1 বিয়োগ হচ্ছে, মানে যততম পদ সেটা থেকে 1 বিয়োগ হচ্ছে। তাহলে n তম পদের ক্ষেত্রে কি হবে, a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n তম পদ কি এখানে, n তম পদ হচ্ছে n তম পদ হচ্ছে an is equals to a r টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি বোঝা গেছে। এটাই আমাদের মূলত মনে রাখতে হবে। কিভাবে আসলে ওইটা মনে রাখার দরকার নেই, সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এরপরে আমরা কিছু এমসিকিউ তে চলে যাই। কি বলছে, 32, 16, 8 ধারাটির কোন পদ 1/4? তাহলে n এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি n তম পদ হচ্ছে 1/4। তাহলে প্রথম পদ কি এখানে, প্রথম পদ হচ্ছে 32। সাধারণ অন্তর আর কিভাবে বের করব, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, কনভেনশনালি। তাহলে হচ্ছে 16/32। তাহলে সাধারণ অনুপাত কত, 1/2। n তম পদের জন্য তাহলে সূত্র কি হবে, a r টু দি পাওয়ার n মাইনাস 1, সেটা কত, 1/4। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি, এর মান আমরা জানি 32, আর এর মানও আমরা জানি 1/2, n মাইনাস 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/4। তাহলে 32 কে যদি এই পাশে ভাগ করে দিই, 32 ইন্টু 4 হবে। তাহলে 32 ইন্টু 4 হচ্ছে কত, 128। 1/2 এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 128। এখন 128 যেটা আছে এটাকে 2 এর পাওয়ার আকারে লেখা যায়। 2 এর পাওয়ার যদি আমরা হচ্ছে 7 দেই তাহলে আমরা পাবো 128। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/2 এর পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1/2 এর পাওয়ার 7। তাহলে 2 এর পাওয়ার 7 হচ্ছে 128। এখান থেকে আমরা এই, যেহেতু আমরা এটা সূচক থেকে এটা জানার কথা আমাদের, যে যদি কোনো ভিত্তি একই হয় তাহলে তাদের সূচকের মান, এবং তারা যদি পরস্পর সমান হয়, এরকম যদি পরস্পর সমান হয় বোথ সাইডে, তাহলে তাদের সূচকের মানও সমান হয়। যেমন এরকম যদি হয় x এর পাওয়ার a ইজ ইকুয়ালস টু y এর পাওয়ার x এর পাওয়ার b, অর্থাৎ দুইটার ভিত্তি সমান কিন্তু পাওয়ার আলাদা, দেখতে মনে হচ্ছে আলাদা, তাহলে এখান থেকে a সমান b লেখা যায়। তাহলে এখান থেকে আমরা n মাইনাস 1 সমান হচ্ছে 7 লিখতে পারি। তাহলে n এর মানটা কত আসবে এখান থেকে, 8। আশা করি বোঝা গেছে। এখন দেখো এখানে কি আছে, একটি ধারা আছে, সেই ধারার প্রথম পদ দেয়া আছে এ আর। প্রথম পদ কি, এ আর। সাধারণ অন্তর বের করতে হবে, সরি সাধারণ অনুপাত। আচ্ছা, কাটার তো দরকার না, অন্তর এখনো লিখিনি। সাধারণ অনুপাত, তাহলে এটা কি হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এ আর কিউব বাই এ আর। তাহলে এখান থেকে এ কাটা চলে যাবে, আর কিউব থেকে আর দিয়ে ভাগ করলে আর স্কোয়ার। তাহলে এন তম পদ কি হবে, n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এইখানে a আর গোলানো যাবে না। এই এ হচ্ছে কি, প্রথম পদ, এটা দ্বারা নির্দেশিত হয় প্রথম পদ। এইখানের এ না, এইখানের এ মানে এই ইন্ডিভিজুয়াল এ না, এখানে প্রথম পদ হচ্ছে এ আর। তাহলে এখানে কি বসবে, এর জায়গায় বসবে এ আর। সাধারণ অনুপাত, এটা দ্বারা কি নির্দেশিত হয়, সাধারণ অনুপাত। তাহলে এখানে কি বসবে, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, এর পাওয়ার হচ্ছে কত, n মাইনাস 1। তাহলে এখানে 2 n মাইনাস 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এ আর ইন্টু হচ্ছে আর এর পাওয়ার 2n মাইনাস 2, আর এর পাওয়ার 2n মাইনাস, হ্যাঁ। তাহলে এখান থেকে n মাইনাস 1, এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর এর পাওয়ার হচ্ছে 2n মাইনাস 2। এখন এখান থেকে একটা 1 আছে, আর এর পাওয়ার, তাহলে
আমরা জানি কি সূচক যদি মানে দুইটা একই ভিত্তি যদি থাকে এবং তাদের সূচক যদি গুণ আকারে মানে ভিত্তি দুইটা গুণ আকারে থাকে তাহলে তাদের সূচক যোগ করে দিতে হয়। সেখান থেকে আমরা লিখতে পারি a r এর পাওয়ার 2n মাইনাস 2 প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে আসে কি a r এর পাওয়ার 2n মাইনাস 1। তাহলে এটা আছে কোথায়? অপশন সি এ, a r এর পাওয়ার 2n মাইনাস 1। আশা করি বোঝা গেছে। এরপরে কি আছে? একটি গুণোত্তর ধারার প্রথম পদ দেয়া আছে 1/√3, সপ্তম পদ দেয়া আছে 7/9√3। সাধারণ অনুপাত কত? এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে প্রথম পদ a সমান দেয়া আছে কত? 1/√3। আর সপ্তম পদ আমরা যদি সাধারণ অনুপাত r ধরে নেই তাহলে সপ্তম পদ কি? a r টু দি পাওয়ার 7 মাইনাস 1। এটা দেয়া আছে কত? 9√3। এর ভ্যালু আমরা জানি সেটা কত? 1/√3 ইন্টু হচ্ছে r এর পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু 9√3। তাহলে এখান থেকে এই √3 যদি এই পাশে গুণ করে দিই তাহলে কি হবে? r এর পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু 9√3 ইন্টু 3 √3। তাহলে √3 গুণ হয়ে 3, 3 নং 27। তাহলে r টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু 27। ওকে, এখন এখান থেকে r এর মানটা বের করতে হবে। তাহলে r এর মান আমরা যদি বের করি এটাকে এইভাবে লেখা যায়, r স্কয়ার কিউব ইজ ইকুয়ালস টু 3 কিউব, এভাবে লেখা যায়। তাহলে সূচক এখান থেকে বাদ দিতে পারি। তাহলে এখানে থাকে কি? r স্কয়ার সমান হচ্ছে 3। এখান থেকে r সমান কি? √3। আশা করি বোঝা গেছে। আচ্ছা। এরপরে গুণোত্তর ধারার আরো একটা এমসিকিউ দেয়া আছে যেখানে 3, 9, 27, 81 দেখেই বোঝা যাচ্ছে এটা গুণোত্তর ধারা, সমান্তর ধারা না অবশ্যই। সাধারণ পদ কত? সাধারণ পদ মানে n তম পদটা বের করতে হবে। তাহলে a আমাদের প্রথম পদ দেয়া আছে 3, সাধারণ অনুপাত আর কি হবে? 9/3, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে এটা হচ্ছে 3। এখান থেকে n তম পদ যদি বের করি a r এর পাওয়ার n-1। তাহলে a হচ্ছে 3 ইন্টু হচ্ছে 3 এর পাওয়ার n-1। তাহলে 3 এর পাওয়ার n-1 প্লাস 1। তাহলে অ্যান্সার হচ্ছে 3 এর পাওয়ার n। এরপরে আরো একটা গুণোত্তর ধারা দেয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে এটা সমান্তর ধারা না, গুণোত্তর ধারা। এখানে কি বলছে? অষ্টম পদ বের করতে বলছে। তাহলে প্রথম পদ a দেয়া আছে 64, সাধারণ অনুপাত r যদি বের করি 32 ভাগ হচ্ছে 64 মানে হাফ। এখান থেকে অষ্টম পদ যদি বের করি তাহলে কি হবে? a r টু দি পাওয়ার 8 মাইনাস 1। তাহলে a r টু দি পাওয়ার 7। তাহলে এখানে হবে 64 ইন্টু 1/2 টু দি 1/2, এটার হোল পাওয়ার হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে 64 ইন্টু হচ্ছে 1/2 টু দি পাওয়ার 7, 1 এর পাওয়ারও 7, 1 এর পাওয়ার 7 করলে তো 1ই। তাহলে 64 ইন্টু হচ্ছে 1/128। তাহলে এটা কাটলে এখানে থাকে হচ্ছে 2, বা এটা দিয়ে এটা ভাগ করলে 2 থাকে, তাহলে 1/2। আশা করি বোঝা গেছে। এরপরে আরো একটি এমসিকিউ দেখো, এইখানে এটার দিকে যদি খেয়াল করো কি বলছে? এই ধারাটির 10তম পদ নিচের কোনটি? তাহলে এই ধারাতে এটাও কিন্তু গুণোত্তর ধারা। কিভাবে গুণোত্তর ধারা? দেখো, প্রত্যেকবারে -1 গুণ হচ্ছে, -1 গুণ হচ্ছে, -1 গুণ হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথম পদ হচ্ছে কি? 3, ঠিক আছে? সাধারণ অনুপাত -3/3 ইজ ইকুয়ালস টু -1। তাহলে 10তম পদ, তাই তো? a r টু দি পাওয়ার 10-1 বা a r টু দি পাওয়ার 9। তাহলে a হচ্ছে 3 মাইনাস 1 এর পাওয়ার হচ্ছে 9। তাহলে মাইনাসের বিজোড় পাওয়ার হলে মাইনাসই থাকে। তাহলে 3 ইন্টু -1, আর 1 এর উপর 9 দিলে তো, বা 1 এর পাওয়ার 9 হলে তো 1। তাহলে এখান থেকে -3 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। এখন গুণোত্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে দুইটা। কি কি?
একটা হচ্ছে, এখন দুইটার ক্ষেত্রে শর্ত আছে। প্রথমটা আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে এ, সরি প্লাস না, এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এটার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আর কে ওয়ানের থেকে বড় হতে হবে। আরেকটা যেটা দ্বিতীয়টা, এগুলোর প্রমাণ আমরা দেখব না, খুবই বিদ্ঘুটে প্রমাণ, দরকার নেই। এস এন ইজ ইকুয়ালস টু এ ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন, এটাকে ভাগ দিব হচ্ছে ওয়ান মাইনাস আর দিয়ে। সেখানে শর্তটা কি, আর হচ্ছে ওয়ানের থেকে ছোট। তাহলে এই দুইটা হচ্ছে সূত্র। যখন সাধারণ অনুপাত একের থেকে ছোট হবে তখন হচ্ছে দ্বিতীয় সূত্রটা, আর যখন সাধারণ অনুপাত একের থেকে বড় হবে তখন হচ্ছে প্রথম সূত্রটা। এগুলো হচ্ছে সবসময় মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, দেখো এখানে একটা ধারা দেওয়া আছে, সেই ধারার সমষ্টি বের করতে বলা হয়েছে। তাহলে এখানেও ধারার সমষ্টি বের করতে হলে আমাকে প্রথম পদ এবং সাধারণ অনুপাত লাগবে। তাহলে প্রথম পদ কি হবে এখানে, প্রথম পদ এ হচ্ছে 12, আর সাধারণ অনুপাত আর হচ্ছে 24/12, তার মানে 2, যেটা কি একের থেকে বড়। তাহলে এখন সমষ্টি কত হবে? আচ্ছা, সমষ্টি বের করতে হলে আরেকটা জিনিস কিন্তু আমাদের লাগবে, সেটা কি, সেটা হচ্ছে এই ধারার পদ সংখ্যা কত। কারণ কি এখানে আমাদের এ পাওয়ারে এন বসাতে হবে, তাহলে ধারার পদ সংখ্যা বের করতে হবে। এখানে দেখো, এটাকে আমরা যদি এন তম পদ ধরে নিই, ধরলাম এন তম পদ হচ্ছে 768, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 768। তাহলে এ আমাদের দেয়া আছে 12, আর দেয়া আছে, বা আর আমরা বের করলাম 2 এর পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু 768। তাহলে এখান থেকে আমরা 2 এর পাওয়ার এন মাইনাস ওয়ান যদি বের করি, তাহলে এখান থেকে কি পাবো 7, আচ্ছা এটা আমরা করেই দেখাই, 768 ভাগ হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 এর পাওয়ার n minus 1 is equals to 768 divided by 12, তাহলে হচ্ছে 64। তাহলে 2 minus 1, আমরা জানি যে 64 কে লেখা যায় 2 to the power 6। তাহলে এখানে দেখো ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে ভিত্তি সমান হলে সূচককে আমরা সমান বলতে পারি। তাহলে n is equals to কত, 6 plus 1, অতএব n is equals to 7। তাহলে এখন কি সমষ্টি বের করা যাবে? হ্যাঁ, এখন সমষ্টি বের করা যাবে। তাহলে এখান থেকে আমরা লিখলাম অতএব ধারাটির সমষ্টি Sn। তাহলে এখানে কোন সূত্রটা বসবে? এখানে সূত্র বসবে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, বা আর মাইনাস ওয়ান নিচে যেটা সেইটা। কেন, এখানে আর হচ্ছে ওয়ান থেকে বড়। তাহলে a ইন্টু হচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আর মাইনাস ওয়ান। তাহলে এ হচ্ছে 12, আর হচ্ছে 2, 2 এর পাওয়ার হচ্ছে কত, 7 মাইনাস ওয়ান ভাগ হচ্ছে 2 মাইনাস ওয়ান। তাহলে এখানে 2 এর পাওয়ার 7 হচ্ছে 128, তাহলে 12 ইন্টু 128 বিয়োগ 1, নিচে হচ্ছে 1। তাহলে 1 তো নিচে লেখার দরকার নেই, 12 ইন্টু 127, এটা হচ্ছে
1524। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে আমি এমসিকিউ করে এখানে 515 পি প্লাস পি প্লাস কিউ প্লাস 405 একটি গুণোত্তর ধারা বলাই আছে, একটি গুণোত্তর ধারা প্রথম চারটি পদের সমষ্টি কত। তাহলে প্রথম চারটি পদের সমষ্টি যদি আমাকে বের করতে হয় তাহলে পি আর কিউ এর মান আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো প্রথম পদ হচ্ছে এ হচ্ছে 5, সাধারণ অন্তর আর হচ্ছে কত 15/5, এটা হচ্ছে 3। তাহলে প্রথম চারটি পদের সমষ্টি। আচ্ছা, প্রথম চারটি পদের সমষ্টির জন্য আমাকে পিও কিউ বের করার তো দরকার নেই, আমি হচ্ছে সরাসরি বের করতে পারি S4 = তাহলে সূত্র বলবে কোনটা, এটা যেহেতু 1 এর থেকে বড় তাহলে a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এইবারে আমি কি করব, যেহেতু এমসিকিউ আমার অত ডিটেলসে করার দরকার নেই, আমি হচ্ছে ক্যালকুলেটর বসিয়ে দিব। তাহলে 5 ইন্টু হচ্ছে 3⁴ মাইনাস 1 ভাগ হচ্ছে 3 মাইনাস 1, 200। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এটা অ্যান্সারই দেয়া আছে সরাসরি। দেখো এরপরে যেটা আছে, যে একটা ধারা দেয়া আছে, সেই ধারা হচ্ছে +1 -1 +1 -1 ধারাটির প্রথম 2n সংখ্যক পদের সমষ্টিগত। তো এই ধরনের ধারা যদি থাকে, অর্থাৎ এরকম যে a মাইনাস a আবার প্লাস a এরপরে মাইনাস a প্লাস a মাইনাস a, এরকম ধারা যদি থাকে, এদের জোড় সংখ্যক পদের সমষ্টি। 2n মানে কি, n এর মান আমি যে কোনো কিছু বসাতে পারি, n এর মান যদি আমি 1 বসাই তাহলে হচ্ছে 2, n এর মান যদি 2 বসাই তাহলে হচ্ছে 4। তাহলে n এর মান আমি যাই বসাই না কেন এখান থেকে সবসময় জোড় সংখ্যক পদ পাবো। তুমি দেখো এখানে আমি যদি জোড় সংখ্যক পদ নেই, প্রথম দুইটা নিলে জোড় সংখ্যক পদ নেওয়া হচ্ছে 0, আবার চারটা নিলেও জোড় সংখ্যক পদ নেওয়া হচ্ছে, সেটাও কি, এটা কাটা চলে যাচ্ছে, এটা কাটা চলে যাচ্ছে 0। এরকম ভাবে আমি 4টা 8টা যাই নেই না কেন, জোড় সংখ্যক যতগুলো পদই নেই না কেন সবসময় যোগফল হবে কত, 0। আর বিজোড় সংখ্যক যদি হয় সেক্ষেত্রে কি হবে, বিজোড় সংখ্যকের ক্ষেত্রে হচ্ছে, যেমন এইখানে ধরো 3টা নিলাম আমি, এই 3টা নিলাম আমি, তাহলে কি হবে, এটা কাটা চলে যাবে, বাকি থাকবে a, অর্থাৎ 1। বিজোড় সংখ্যকের ক্ষেত্রে সবসময় হচ্ছে প্রথম পদ যেটা সেটাই হবে অ্যান্সার। বোঝা গেছে। বিজোড় সংখ্যকের ক্ষেত্রে তাহলে কি থাকবে, আচ্ছা এই পাশে লিখে দেই, বিজোড়ের ক্ষেত্রে তাহলে থাকবে 2n মাইনাস 1। ঠিক আছে, 2n মাইনাস n সংখ্যক পদের সমষ্টি। এরপরে হচ্ছে লগারিদমের ক্ষেত্রে ধারা বা লগের ক্ষেত্রে ধারা। লগ সম্পর্কে আশা করি ধারণা আছে মোটামুটি। তাহলে দেখো এখানে কি আছে, log2 log4 log8 ধারাটির সাধারণ অন্তর কোনটি। প্রথম পদ দ্বিতীয় পদ সবই দেয়া আছে, তাহলে আর বের করতে হলে আমাকে কি করতে হবে, দ্বিতীয় পদকে ভাগ করতে হবে প্রথম পদটি। এখন আমরা জানি লগের ক্ষেত্রে যদি এরকম থাকে এর পাওয়ার বি, তাহলে এটাকে আমরা লিখতে পারি লগের ক্ষেত্রে যদি এরকম থাকে, এর পাওয়ার বি যদি থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি ইন্টু, আচ্ছা আমাকে সাধারণ অন্তর বের করতে বলছে, এটা তো গুণোত্তর ধারা নাই, এটা হচ্ছে সমান্তর ধারা, দুঃখিত। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে লগারিদমের ধারা। আশা করি এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে লগারিদমের ধারা। আশা করি লগ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। তো এখানে কি বলছে, ধারাটির সাধারণ অন্তর বের করতে বলছে, তাহলে ডি বের করতে বলছে। ডি ইজ ইকুয়ালস টু কি হবে, তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে এইটাকে কি লেখা যায়,
সরি এলজি না, লগ টু স্কোয়ার লেখা যায় ইন্টু লগ টু। এখন লগের ক্ষেত্রে এরকম একটা অনুসিদ্ধান্ত আছে যে লগ এ এর পাওয়ার বি যদি হয় তাহলে সেটাকে বি লগ এ লেখা যায়। তাহলে এটাকে কি লেখা যাবে, যেহেতু টু এর পাওয়ার টু তাহলে লেখা যাবে টু লগ টু লেখা যাবে, এখান থেকে মাইনাস লগ টু। তাহলে এখানে থাকতেছে লগ টু। তাহলে সাধারণ অন্তর হচ্ছে লগ টু। এরপরে দেখো সেই একই ধারা বলছে এই ধারার সপ্তম পদ কোনটি। তাহলে সাধারণ অন্তর দেয়া আছে, প্রথম পদ আমরা সরি প্রথম পদ দেয়া আছে, সাধারণ অন্তর আমরা বের করলাম আগেরটাতে। এখান থেকে সপ্তম পদ আমরা আশা করি বের করতে পারবো। তাহলে সপ্তম পদ কি হবে, a7 is equals to a plus n minus 1 into d। তাহলে আমরা যদি সবগুলো ভ্যালু বসাই, প্রথম পদ হচ্ছে log 2 মাইনাস 7, এখানে হচ্ছে তাহলে সরি এখানে হচ্ছে প্লাস, তাহলে n এর জায়গায় বলবে 7 মাইনাস 1, d হচ্ছে log 2। তাহলে এখানে হচ্ছে log 2 প্লাস 6 log 2, তাহলে 7 log 2। এটাকে তাহলে কি লেখা যায়, log 2 এর পাওয়ার 7 এভাবে লেখা যায়। এটাকে, এটা সমান যদি এইটা হয় তাহলে এটা সমান এটা হবে উল্টো ভাবে। তাহলে এখানে হচ্ছে log 128, অর্থাৎ আমি যেটা এখানে বললাম সেটা হচ্ছে যদি b log a থাকে সেটাকেও আবার হচ্ছে এইভাবে লেখা যায় log a পাওয়ার b। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে log 128। দেখো সে একই ধারায় এখানে কি বলছে, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। তাহলে এইটা যে একটা সমান্তর ধারা, আগের গুলাতে তো হচ্ছে বুঝতেছিলাম বলা ছিল। এখন এই ম্যাথটা যদি ইন্ডিভিজুয়াল থাকে তাহলে কিভাবে বুঝবো এটা একটা সমান্তর ধারা। তো লগের ধারা যদি এরকম থাকে আমাদের প্রথম কাজ হচ্ছে ধারাটাকে আগে ভেঙে নেওয়া। তাহলে এটাকে ভেঙে নিলে হচ্ছে লগ টু প্লাস হচ্ছে লগ টু এর পাওয়ার টু প্লাস লগ টু এর পাওয়ার থ্রি প্লাস ডট ডট ডট। তাহলে এখান থেকে লগ টু প্লাস টু লগ টু প্লাস থ্রি লগ থ্রি লগ টু প্লাস ডট ডট ডট। তাহলে এখন আমরা ক্লিয়ারলি বুঝতেছি এটা হচ্ছে একটা সমান্তর ধারা। তাহলে এখানে বলছে প্রথম 10টি পদের সমষ্টি কত। তাহলে প্রথম পদ, এই ধারার প্রথম পদ কি, এ সমান হচ্ছে লগ টু। এরপরে সাধারণ অন্তর, যেটা সাধারণ অন্তর ডি হচ্ছে টু লগ টু মাইনাস লগ টু। তাহলে এটা হচ্ছে কত, লগ টু। এখন প্রথম 10টি পদের সমষ্টি, সেটাকে আমরা কি লিখতে পারি, প্রথম 10টি পদের সমষ্টিকে, এটার সূত্র তো আমরা সরাসরি জানি। তাহলে সূত্র হচ্ছে কি, S10। তাহলে প্রথম 10টি পদের সমষ্টি S10 ইজ ইকুয়ালস টু, তাহলে 10/2 ইন্টু হচ্ছে 2a। তাহলে 10/2 এর জায়গায় n এর জায়গায় 10 বসালাম, তাহলে 2a এর জায়গায় হবে 2 log 2 প্লাস n মাইনাস 1, তাহলে 10 মাইনাস 1 ইন্টু d, d হচ্ছে কত, log 2। তাহলে এখানে কাটাকাটি করলে এটা হচ্ছে 5, আর এখানে হচ্ছে 2 log 2 প্লাস 9 log 2। তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে কত, 11 log 2। তাহলে 5 11 হচ্ছে 55 log 2। আমরা চাইলে এইভাবেও রাখতে পারি, অথবা log 2 এর পাওয়ার 5 দিয়ে, সরি 55 দিয়ে, এরপরে 2 এর পাওয়ার 55 বসিয়ে অনেক বড় ভ্যালু আসে, তো ওইটা আমাদের লেখার দরকার নেই, আমরা হচ্ছে এইভাবেই রেখে দিব।
এটাও রাখতে পারি অ্যান্সার, এটাও রাখতে পারি, সমস্যা নেই কোনো। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ও বর্গের সমষ্টি। অর্থাৎ আমাদের যদি হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ দেয়া থাকে, অর্থাৎ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা এবং তাদের বর্গ দেয়া থাকে, তাহলে সেই বর্গের সমষ্টি সেটা কি হবে? n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু হচ্ছে 2n প্লাস ওয়ান বাই হচ্ছে 6। তাহলে n ইন্টু n প্লাস ওয়ান, সরি 2n মাইনাস ওয়ান, 2n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু হচ্ছে 2n মাইনাস ওয়ান বাই 6। আর যদি ঘন থাকে, অর্থাৎ কিউব থাকে এবং এরপরে এদের n সংখ্যক পদ থাকে, তাদের সমষ্টি যদি বের করতে হয় তাহলে সেটা হচ্ছে, আমরা যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি শিখছিলাম n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, সেটাকে বর্গ করে দেব। সেটাকে বর্গ করে দিলেই আমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি পাবো। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখানে ঘনের সমষ্টির একটা সমস্যা দেয়া আছে। কি বলা আছে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441। n এর মান নির্ণয় করো, ওই সংখ্যা সমষ্টি নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ ঘন না থেকে যদি শুধু সংখ্যাগুলো থাকে তাহলে সমষ্টি কত হবে? তাহলে দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এটা হচ্ছে 441। তাহলে n ইন্টু n প্লাস ওয়ান বাই হচ্ছে টু তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 441। তাহলে এখান থেকে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ইজ ইকুয়ালস টু, তাহলে এই পাশে এটাকে রুট করে দিতে হবে, রুট ওভার 441। তাহলে এটা হচ্ছে রুট করলে 21 আসতেছে। দুই পাশে ভাগ আছে, গুণ করে দিব, তাহলে n ইন্টু n প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এটার সাথে 2 গুণ করে দিলে 42। তাহলে এখান থেকে n যদি গুণ করে দেই তাহলে হবে n স্কয়ার প্লাস n, আর 42 যদি এই পাশে নিয়ে আসি মাইনাস 42 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন এটাকে হচ্ছে আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি। তাহলে n স্কয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি n কমন নেই, n প্লাস 7 আর মাইনাস 6 কমন নিলে আবার n প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি n প্লাস 7 ইন্টু n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় n প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা বলতে পারি n ইজ ইকুয়াল টু মাইনাস 7, কিন্তু এটা তো গ্রহণযোগ্য না, কারণ এত সংখ্যক পদ, সেই সংখ্যাটা তো আর ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা হবে যা গ্রহণযোগ্য নয়। অথবা n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 বা n ইজ ইকুয়াল টু 6। তাহলে n এর ভ্যালু হচ্ছে 6। এখন কি বলছে? ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। এখন দেখো এই লাইনটা একটু খেয়াল করো, এই যে এই লাইনটা, এখানে কি ওই সংখ্যাগুলোর সমষ্টি বেরিয়ে গেছে না? 21। তাহলে এটা আমি জাস্ট আরেকবার একটু লিখবো, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 441। অতএব n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ইজ ইকুয়ালস টু হচ্ছে কত? 21। তাহলে এটাই হচ্ছে ওই সংখ্যাগুলোর সমষ্টি। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো উপরে হচ্ছে, এটাও ঘনের সমষ্টির একটা সমস্যা।
এখানে কি আছে, উপরে হচ্ছে ঘনের সমষ্টি আছে আর নিচে হচ্ছে সাধারণ সমষ্টি আছে, সেখান থেকে n এর মান বের করতে পারবো। তাহলে আমরা ম্যাথটা একটু তুলি, 1³ প্লাস হচ্ছে 2³ প্লাস ডট 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 প্লাস n³ বাই হচ্ছে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n ইজ ইকুয়ালস টু 210। এখন উপরের এটার জন্য আমরা ফর্মুলা জানি, নিচেরটার জন্য ফর্মুলা জানি। n সংখ্যক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2 তার হোল স্কোয়ার। এটাকে ভাগ হচ্ছে কি দিয়ে, সে বাটা এখানে লিখি, ভাগ হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 ইজ ইকুয়ালস টু 210। এখন এটা কেটে দিতে পারি, এখন কেটে আবার লেখার তো দরকার নাই, আমরা হচ্ছে সরাসরি এখান থেকে লিখতে পারি n ইন্টু n প্লাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু 210। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আর গুণ করে দেই 2 এর সাথে, তাহলে হবে কি, বা n ইন্টু n প্লাস 1 ইজ ইকুয়াল টু 21 দুগুণে হচ্ছে 42, 420। তাহলে এখান থেকে n স্কোয়ার প্লাস n মাইনাস 420 সমান হচ্ছে 0। এখন এই 420 কে কিভাবে ভাঙা যায়, মিডল টার্ম ব্রেক করতে হবে 420 কে। তাহলে 420 আচ্ছা, তাহলে আমরা যদি 20 আর 21 এ ভাঙি, অর্থাৎ এইভাবে n স্কোয়ার মাইনাস 21n প্লাস, আচ্ছা, প্লাস 21n, সরি, মাইনাস 20n, 20 আর 21 গুণ করলে হচ্ছে 420 হয়ে যাচ্ছে। তাহলে 420 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে n কমন নিলে n প্লাস 21 আর মাইনাস 20 কমন নিলে n প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n প্লাস 21 ইন্টু n মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। হয় n প্লাস 21 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আসতেছে n ইজ ইকুয়ালস টু মাইনাস 21, কিন্তু n এর মান তো মাইনাস হতে পারে না, তাহলে যা গ্রহণযোগ্য নয়। অথবা n মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি n ইজ ইকুয়াল টু 20। তাহলে n এর মান বের করতে বলছে, n ইজ ইকুয়াল টু 20। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটি করার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমাদের কোন চ্যাপ্টারের পরবর্তী ক্লাসটি চাচ্ছ, এবং আজকের ক্লাসের সম্পর্কেও রিভিউ দিতে কিন্তু ভুলবে না। তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।